হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল আর বাজে 8টা মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিন সকালবেলাতে তো ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে তারপরেই সংসারের কাজে হাত দিই। তো আজকে মাম্মাম বলল যে পুজোটা ও করে দেবে, ওই দিকটাতে আমাকে আর যেতে লাগবে না। সেই কারণে স্নান করে বেরিয়ে এদিকে এসে সংসারের কাজে হাত দিয়ে দিলাম। বাথরুমটা পরিষ্কার করে বেরিয়েছি, সেই জন্য সময়টাও একটু বেশি লেগেছে। তারপরে ও তো সকালেই বলেছিল পুজোটা করবে, তাই ভাবলাম সকালবেলাতেই ভালো সুযোগ, এই সময় বাথরুম পরিষ্কার করে মাথা টাথা শ্যাম্পু করে নিয়ে বেরিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো তুলে প্রত্যেক দিনের মতো তো চেয়ারে জড়ো করে রাখছি। আর ওই যে দেখো দড়িটা ফাঁকা করলাম, তারপরে এই তোয়ালেটা মেলবো। সকাল সকাল আমারও স্নানটা হয়েছে আর বাবু গেছে স্নানে, তারপরেই মাম্মাম যাবে, ও এসে পুজো টুজোগুলো করবে। ততক্ষণে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা রেডি করতে থাকবো। প্রথম থেকে পরিকল্পনা মাফিক যদি কাজকর্ম শুরু করা যায় তাহলে সব দিকটা কিন্তু খুব সহজভাবেই সামলানো যায়। আজকে ওই যে পুজোর দায়িত্বটা মাম্মাম নিয়ে নিল বলে আমি সকালে কিছুটা হাতে সময় পেলাম, তো সেই ফাঁকে বাথরুমটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করার মতো সময়টাও হাতে পেয়ে গেলাম। যদিও ঘুম থেকে ওঠার পরে বাবু উঠে যাওয়ার পরে আমি বিছানার ওপরের যে চাদরটা আছে সবসময় পেতে দিয়ে তারপরেই ঘর থেকে বেরোই। তো দেরি হচ্ছে, কোন কাজে ব্যস্ত হয়ে পড়ি, সেই কারণে একেবারে অগোছালো বিছানাটাকে রেখে দিয়ে আমি বেরোই না। তারপরে এসে ভালো করে হাতে সময় নিয়ে বিছানাপত্র ঝেড়ে টেরে চাদর পাল্টাবার হলে চাদর পাল্টাই, আর যা করার সেটা করি। কয়েকদিনের জন্য তো অনেক জামা কাপড় জমে গিয়েছিল, ওই যে বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না, কাচলে পরেও মেলার জায়গার অসুবিধা। তো পরপর 2-1 দিন ওয়াশিং মেশিনটা চালিয়ে অনেকটা হালকা হয়ে এসছে। এখনও অবধি একটা বেড কভার রয়েছে ওয়াশিং মেশিনে, সেটা কাচতে হবে। আজকে চাদরগুলো তুলে দিলাম, এটা আবার পরের দিনকে দেবো কাচতে, কারণ মাম্মামের খাটের চাদরটাও আজকে বদলাবো। বিছানার চাদর বাদে টুকটাক জামা কাপড় তো আরও অনেকটাই থাকে, সেই কারণে 2টোর বেশি বিছানার চাদর আমি একেবারে কাচি না। আর এই তো এখানে দেখো আমাদের 3 জনের জলখাবার বানানো হয়ে গেছে, 2টো করে ডিম পাউরুটি আর শসা। এই মুহূর্তে আমাদের 3 জনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। মাম্মাম এই খাটে বসেই পড়ছিল, ওকে আমি ওই ঘরে পাঠিয়েছি যে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব আর যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো করব, সেই কারণেই। আর বাবু জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। আজকে দুপুরে ওর একটা নিমন্ত্রণ আছে, দুপুরবেলাতে ও আজকে আর ঘরে খাবে না, যেটুকুনি যা রান্নাবান্না করব আমরা মা মেয়েতে দুজনে খাবো। তাই ভেবেছি 1 পট মিল বানাবো, সেরকম কোনো রকম তামঝাম করব না, একেবারেই এমন একটা জিনিস বানাবো তো যেটা দিয়ে আমাদের মা মেয়ের দুজনের খুব ভালো মতো হয়ে যাবে, আর রান্নাবান্নারও কোনো রকম সেরকম কোনো ঝামেলা থাকবে না। ঝটপট চটজলদি রান্না যাকে বলে সেটাই। ঘরের যেটুকুনি ডাস্টিংয়ের কাজ ছিল সেটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। খুব বেশি তো জিনিসপত্র নেই, একঘেয়ে কাজ, তোমাদের সাথে আর প্রত্যেক দিন কি শেয়ার করব, সেই জন্য সেই জিনিসগুলো আমি কখনো কখনো অফ ক্যামেরাতেও করে থাকি। মামামের এই খাটটা তো ফোল্ডিং, আর এই খাটের ওপরে যে সিঙ্গেল তোষকটা ছিল সেটাকে আমি উঠিয়ে দিয়েছি। কারণ কি, বিছানার চাদরটা ঠিকঠাক মতো রাখতে ভীষণই অসুবিধা হচ্ছিল। এমনিতেই গদিটা ভীষণ নরম, তার উপরে তুলোর তোষক ছিল। ও খাটে বসতো আর যখনই নামতো উঠতো তখনই চাদরটা আস্তে আস্তে পাশ থেকে খুলে মেঝেতে ঝুলে যেত। দেখতে তো খারাপ লাগে, সেটা তো একটা ব্যাপার আছেই, তারপরে কতবার চাদর তুলে তুলে নিয়ে তোষকের নিচে গুজবো, সেই কারণে ওই তোষকটাকে তুলে দিয়েছি, দিয়ে একেবারে গদির ওপরে আমি চাদরটা পেতে দিচ্ছি। এই খাটটা ফোল্ডিং হওয়ার সাথে সাথে গদিটাও তো ওই রকমভাবেই তৈরি যাতে গদিটা ফোল্ড করা যায়। তো মাঝখান থেকে তো গদিটা আটকানো রয়েছে আর একদম কর্নার থেকে গদিটাকে ওঠানো যায়। তো আমি ওইভাবেই উঠিয়ে নিয়ে চাদরটা ভিতর অবধি গুজে দিচ্ছি, যাতে কি হচ্ছে 3 ধার দিয়ে চাদরটা খাটের ভিতরে ভীষণ সুন্দরভাবে আটকানো থাকছে,
চাদরটা না ঝুলে আসছে না কুঁচকে যাচ্ছে, বিছানাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর বিছানার চাদর দেখবে টান টান না হলে পরে দেখতে বড়ই খারাপ লাগে। যত সুন্দর করেই চাদর পেতে রাখো না কেন বা যত দামি চাদরই পাতো না কেন, বিছানা যদি টান টান না থাকে দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আগে থেকে একটা তো বেডশিট রয়েছে ওয়াশিং মেশিনে দেয়া, আর মামামের বিছানার চাদর বালিশের কভারটা দিয়ে দিলাম, আর দুটো একটা জামা কাপড় মনে হয় রয়েছে। তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এবারে মামামের ঘরে হালকা হাতে একটু ডাস্টিং করে নেব। তো মেয়ের ঘরটাতে যেহেতু কালো রঙের ফার্নিচার, সেই জন্য ওগুলো একটুখানি ঘন ঘনই পরিষ্কার করতে হয়। তা বলে যে রোজ করতে লাগে তা না, আজকে করলাম কালকে না করলেও চলবে। খুব ছোট জায়গার মধ্যেই থাকি, হয়তো জিনিসপত্র এক গাদা ঘরে ভরে রেখে ঘরটাকে ছোট বানাতে আমার একদমই মন চায় না। সেটা তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি, একটু হালকা হালকা জিনিস থাকলে পরে সেটাই আমার ভালো লাগে। তাতে ঘরটা যেমন দেখতেও বড় লাগে আর নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আমার ঘরে সেটুকুনি জিনিস আছে যেটা না হলে একদমই নয়। এই যে ছোট আলমারিটা দেখছো, এর মধ্যে কিন্তু বেশিরভাগ বাবুর ব্যবসার সমস্ত কাগজপত্র রয়েছে। আর যে আরেকটা এইরকমই আলমারি আরেকটা যেটা দেখতে পাও, সেটা কিন্তু মাম্মামের বইয়ের জন্য। তো যেই জায়গাটাতে যতটা বা যেরকম জিনিসপত্র রাখলে পরে আমার ঘর সংসারে কাজে সুবিধা হবে, আমি কিন্তু আমার ঘরদোরগুলো সাজিয়ে গুছিয়ে রাখি শুধুমাত্র সেইটুকুনি জিনিস দিয়ে। অহেতুক এক গাদা জিনিসপত্র চারিদিকে রেখে ঘরদোরগুলোকে ঘিঞ্জি করাটা আমার ওটা একদমই পছন্দ হয় না। আর সত্যি কথা বলতে ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখতে কে না ভালোবাসে। তার জন্য শুধু সামর্থ্য থাকলেও হয় না, জায়গারও দরকার হয়। শখ তো আমার অনেক জায়গাতেই অনেক কিছু আছে, কিন্তু ভাবি এই জিনিসটা আমার কতটা প্রয়োজন আছে, না হলে কি চলবে? যদি মনে হয় যে না হলে তো চলেই যাচ্ছে, এতগুলো বছর তো কাটিয়েই দিলাম, না হলেও হয়তো বা চলবে, সেই মুহূর্তে অনেকটা শখ থাকার পরেও হয়তো বা সামর্থ্যও কুলিয়ে নিতে পারবো। তারপরেও এই জায়গার কথা ভেবে মুখটাকে ঘুরিয়ে নিই। ভাবি যে আজকে শখ করে জিনিসটাকে ঘরে নিয়ে আসবো, কালকে আবার জায়গার অভাবে জিনিসটা বাড়তি মনে হবে না তো? এক এক সময় হয় দেখবে, কোনো একটা জিনিস বাজারে গেলাম, দেখতে ভীষণ ভালো লাগলো ঘর সাজাবার জন্য বা এই মুহূর্তে প্রয়োজন আছে বলে আমরা হুট করে কিছু ভেবে না চিন্তা করে কিনে নিয়ে চলে আসি। কিছু দিন বা কিছু বছর পরে মনে হয় কেন কিনলাম, কি দরকারটা ছিল? এরকম কি আমি করিনি? অনেক করেছি জানো তো, অনেক করেই শিখেছি। ওই যে একটা নমুনা তো তোমাদের সামনে আমি দিয়েইছিলাম, ক্যাম্প খাটটা প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে মানুষ ঠেকে শেখে, আমিও এখন ঠেকে শিখেছি। কোনো একটা জিনিস কিনতে মন হলে আমি হয়তো কিছুক্ষণ আগে থেকে ভাবতে বসি দরকার কি আছে কি নেই, ভালো করে ভেবে চিনতে তারপরেই সেটার দিকে হাত বাড়াই। অনেকক্ষণ ধরে বকবক করে নিলাম, মামামের ঘরটা গুছিয়ে ডাস্টিং করে নিয়ে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো চিংড়ি পোলাও, বাসমতি চাল আছে সেই দিয়ে, আর রান্নাটা আমি সম্পূর্ণ করেছি ঘিতে। এখানে দেখো বাগদা চিংড়ি রয়েছে, খুব বেশি নেই, আমার আর মামামের জন্য 12 পিস মতো রয়েছে চিংড়ি মাছ। বাবু তো খাবে না, তো এই চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি এই সসপ্যানের মধ্যে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে একটু হালকাভাবে ভেজে নিলাম। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজতে লাগে না, তাতে না চামড়ার মতো শিটে হয়ে যায়। তারপরে আবার 1 চামচ ঘি দিলাম, দিয়ে ওর মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, কোচানো পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে দিলাম, বাটা মশলার মধ্যে দিয়েছি আদা রসুন লঙ্কা, ব্যাস এটুকুনি। এবারে দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা মতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। আর এই মুহূর্তে আমি কিন্তু বাসমতি চালটা নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। বাটা মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু বেসিক মশলা দিলাম, যেমন দেখো লবণ হলুদ আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই একটু রঙটা হবে, দেখতে ভালো লাগবে। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না হলেও চলে, আমার কাছে ছিল তাই দিলাম। এবারে দেখো ধুয়ে রাখা বাসমতি চালটা ভালো করে এই মশলার সাথে আমি ভেজে নিচ্ছি। আর চালটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাতে কিন্তু ভেঙে যেতে পারে।
তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা। কিছুটা জল শুকিয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিলাম। আর এই মুহূর্তে আর মিনিট খানেক মতো গ্যাসের ফ্লেমটাকে সিম করে রেখে দিয়েছি। তারপরেই ঢাকনা সরিয়ে দেখো ঝরঝরে চিংড়ি পোলাও রেডি। হালকা হালকা হয়তো ভিজে ভাব তোমরা দেখতে পাচ্ছ, এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর চালগুলো দেখো একটাও কিন্তু ভাঙেনি। রান্নাঘরটা আজকে আবার অন্ধকার অন্ধকার লাগছে, তো আমার ওই ক্যাবিনেটের নিচের লাইটটা সেদিনকে এসে যে ঠিক করে দিয়ে গেল, ওই লাইটটা আবার খারাপ হয়ে গেছে। আজকে সকাল থেকে আর জ্বলছে না। কি যে সমস্যায় পড়েছি ওই লাইটটা নিয়ে, আমি নিজেও আর কি বলবো। বাবুর তো আজকে নিমন্ত্রণ আছে, আজকে তো কোনো মতেই লাইট ঠিক করার হচ্ছে না, আগামীকাল জানি না হবে কি না। তো শেষে কিন্তু আমি ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এই হলো আমাদের মা মেয়ের দুজনের লাঞ্চ চিংড়ি পোলাও। খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর বাসমতি চাল ছিল তো খুব একটা বেশি সময় লাগে না। ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি ছাদে। আর বাইরেটা অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি পড়ছে, সেই কারণে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। এখন তো দুটো বিছানার চাদর মেলবো, মামামের সিঙ্গেল বেডের একটা বিছানার চাদর আর আমার ঘরের খাটের এক ডবল বেডের চাদর, তাতেই দড়িটা পুরো ভরে যাবে। এইটা একটুখানি শুকিয়ে গেলে পরে এটাকে তুলে নিয়ে তারপরে আর যেটুকুনি যা জামা কাপড় আছে সেটা হয়তো মেলবো। সকালবেলাতে যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে রেখেছিলাম সেটা আর এখন অবধি ভাঁজ করা হয়নি, সন্ধ্যাবেলাতে সবটা করে নেব। আর এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। অন্যদিনকে 1:30-2:45 মধ্যে বাবু বাড়িতে চলে আসে, অপেক্ষা করি একসাথেই দুজনে লাঞ্চটা সারি, যদি মাম্মাম বাড়িতে না থাকে। আর মাম্মাম বাড়িতে থাকলে পরে তিনজনেই খাবারটা খাই। আমরা চেষ্টা করি বাড়িতে সবাই যদি থাকে সকাল দুপুর রাত্রি তিনজনে একসাথে খাবারটা খেতে। আজকে আমরা মা মেয়েতে 1:20 বাজে দুপুরের লাঞ্চটা সার্ভ করে নিলাম। চিংড়ি পোলাও, স্যালাড, সাথে একটু রায়তার অভাব বোধ করছিলাম। রায়তাটা হলে পরে কিন্তু ভীষণ ভালো হতো। আবারও সেই রান্নাঘরটা অন্ধকার অন্ধকার মতো লাগছে, আলোর সমস্যা হলো, জানি না কতদিনে ঠিক হবে। আর আমাদের খাওয়া দাওয়ার পরে এইটুকুনি রয়েছে, এইটুকুনি রেখে দিলাম ফ্রিজে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার একটুখানি রেস্ট নেব। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।